দর্শক সালাম আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আজকের বিষয় হাম, থামছে না শিশু মৃত্যু কিছুতেই। আমার দুজন অতিথি আছেন এখানে। আছেন আইডিসিআরের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন, এবং আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হেলথ অ্যান্ড হোপ হসপিটালের পরিচালক ডাক্তার লেনিন চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমার তো মনে হয় যে ভূমিকা দেওয়ার কোনো দরকার নেই। ডাক্তার মুশতাক হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। আপনি তো এপিডেমিওলজি মানে মহামারী সংক্রামক রোগ নিয়ে কাজ করেন এবং ওটা বৈজ্ঞানিক কর্মকর্তাও ছিলেন বটে। হঠাৎ বাংলাদেশে হাম এভাবে কেন ছড়িয়ে পড়লো এবং কেন থামানো যাচ্ছে না? জি ধন্যবাদ। আসলে এটাই তো বিরাট প্রশ্ন। হাম কেন হলো? প্রথম কথা যে প্রতি বছর যে টিকা দেওয়া হয় কিছু বাচ্চা বাদ পড়ে যায় সব সময়, এবং পরবর্তী বছরে সে আর টিকাটা পায় না। কারণ যে বাচ্চাটার বয়স 9 মাস সে প্রথম টিকাটা পেল, 15 মাসে সেকেন্ড টিকা পেল, পরবর্তী বছরে তার বয়স হয়ে যায় 1 বছর 9 মাস, 21 মাস, সে টিকা পাচ্ছে না। তো এরকম টিকা না পাওয়া লোকের সংখ্যা পাচ্ছে না মানে বয়স হয়েছে বলে না, পার হয়ে গেছে টাইমটা, 9 মাস এবং 15 মাস। এটা যে আপনি যতই সফল টিকা অভিযান করেন কিছু বাদ পড়ে যায়। 2-3 বছর পর পরেই বাদ পড়াদেরকে কভার করার জন্য একটা গণটিকা অভিযান চালানো হয় সব দেশেই, শুধু বাংলাদেশ না। সেই গণটিকা অভিযানে একেবারে যারা টিকা পেয়েছে বা টিকা পায়নি 5 বছর পর্যন্ত, অর্থাৎ যদি 5 বছর পর্যন্ত কেউ টিকা না পেয়ে থাকে, মানে প্রথম বছর মিস করেছে, 5 বছর হয়ে গেছে, তারাও যেন মধ্যে আসে। তো গণটিকাদান যেটা 4র্থ বার হওয়ার কথা, সেটা 2020-এর ডিসেম্বর, 2021-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে, একেবারে করোনার সেই সময়টাতে বাচ্চারাও সবাই আসেনি এবং টিকাদানের যারা কর্মী তারাও বাড়ি বাড়ি যাওয়ার বিষয়ে নিরুৎসাহিত ছিল। সেটা একটা ঘাটতি হয়ে গেছে। সেই ঘাটতি পূরণ করার জন্য করোনা উঠে যাওয়ার পরপরই গণটিকাদান করার কথা ছিল। বার্ষিক টিকাদান কিন্তু চলেছে কম বেশি, 95% কাভারেজ সবসময় হয়েছে এটা বলা যাবে না। 95% কাভারেজ না করলে দলবদ্ধ যে প্রতিরোধ ক্ষমতা সেটা হয় না। তো ওই যে 20-21-এর একটা অসফল গণটিকা অভিযান, তারপরে এই 26 পর্যন্ত হয়নি, ফলে একটা বিরাট সংখ্যক শিশু টিকার বাইরে রয়ে গেছে, যাদেরকে আমরা রোগতত্ত্বের ভাষায় বলি বার্থ কোহর্ট, মানে এরা জন্মের পরে আর টিকা পায়নি। এইটার একটা বিস্ফোরণ ঘটেছে এই 26শে জানুয়ারি থেকে, যে এই যে টিকাবিহীন বাচ্চারা সংখ্যাটা তো বড় হয়ে গেছে, ফলে একটা মহামারী হয়ে গেছে। এখন গণটিকা দেওয়া গেল না কেন? এখানেই আসে আপনার বিভিন্ন সমস্যা। এখানে প্রশাসনিক, রাজনৈতিক নানা অসম্পূর্ণতা, ব্যর্থতার বিষয় আছে। 2020-21-এর পরে 2023-এর দিকে আপনার গণটিকা দেওয়ার কথা, কিন্তু তখনই আমাদের একটা স্বাস্থ্যের সেক্টর প্রোগ্রাম 1998 থেকে ছিল, যেটা অপারেশন প্ল্যানের ভিতরে বিভিন্ন বৈদেশিক সাহায্যের যে সমস্ত আমাদের সাহায্য, দান, অনুদান, ঋণ, লোন, একটা সেক্টর প্রোগ্রামে একটা অপারেশন প্ল্যানের মধ্যে দেওয়া হতো। তার মধ্যে টিকার একটা অংশ, তারপরে যক্ষ্মার টিকা, আরও অনেকগুলো কাজ। তো ওই সময় 2023 সালের সময় আওয়ামী লীগ সরকারের সময় সিদ্ধান্ত হলো যে আমরা সেক্টর প্রোগ্রাম চালাবো না, কারণ দাতা সংস্থাও বলেছে যে তোমরা তো এখন উন্নয়ন হয়ে যাচ্ছে, মধ্য আয়ের দেশ হয়ে যাচ্ছে, আর তোমাদের চেয়ে তো গরিব দেশ আফ্রিকার মানে সাব সাহারান আফ্রিকাতে, তারাও টাকা কমিয়ে 35% আসছে, আর সরকার এটা রেভিনিউ, বাকি 65% টাকা রেভিনিউতে দিবে। সেক্টর প্রোগ্রাম করা হয়েছিল বৈদেশিক সাহায্যে যে প্রকল্প ছিল, মানে অনেকগুলো, ডজন, মানে প্যারালালি অফিস, গাড়ি, অনেক কিছু হতো। ওটাকে স্ট্রিমলাইন করে একটা জায়গা আনার জন্য সেক্টর প্রোগ্রাম করা হয়েছে। আবার সেক্টর প্রোগ্রামে দেখা গেল যে মাত্র 35% টাকা বিদেশ থেকে আসছে, সেজন্য ডবল ডাইরেক্টর, ডবল অফিস, ডবল গাড়ি, কাজে এটাকে মার্জ করে সরকারি সব চালাবে, আর বিদেশি টাকা যেটা এরপরে আসবে সেটা একটা প্রজেক্টের মাধ্যমে চলবে। তো এই সিদ্ধান্তটা আওয়ামী লীগ সরকারের সময়, প্ল্যানিং এর ডিফেক্ট কি আমি না, এটা সিদ্ধান্ত ছিল যে আমাদের প্রশাসনিক দ্বৈততা পরিহার করার জন্য। কিন্তু 2024 সালের 30শে জুন যে অর্থ বছর শেষ হলো, সেই আওয়ামী লীগ সরকার এই সমস্ত টাকাটা একটা প্রজেক্টের মধ্যে নেওয়ার চেষ্টা করলো যে সেভাবে চলবে, কিন্তু তারপরে গণ অভ্যুত্থানে সরকার উৎখাত হয়ে গেল। এই নতুন সরকার আসার পরে এই সেক্টর প্রোগ্রাম যে এই অচল অবস্থা, এই কথাটা
যে আমাদের বিশেষ করে হামের টিকা, পোলিওর টিকা, ডিপথেরিয়ার টিকা, যেগুলো জরুরি জনস্বাস্থ্যের বিষয়, তারা বলার চেষ্টা করলো এটা আপনারা দ্রুত কেনার ব্যবস্থা করেন, বৈদেশিক হোক বা বাংলাদেশ সরকারের টাকাতেই হোক। তো বাংলাদেশ সরকারের টাকাতে তারা কেনার চেষ্টা করলো, অর্থ মন্ত্রণালয় বললো যে এটা টেন্ডার ছাড়া বাংলাদেশ সরকার রেভিনিউর টাকা খরচ করা যাবে না, বৈদেশিক টাকা একটা বিশেষ ইয়েতে হয়, সেটা আমরা না হয় ছাড় দিলাম, যদিও সেখানেও দুর্নীতির অভিযোগ আছে এবং পরপর 2 বছরের দুর্নীতির অডিট অবজেকশন দিয়ে রেখেছে। তো এই যে জরুরিভাবে টাকা দিতে হবে, এই মানে ঝোলাঝুলি করতে করতে অন্তর্বর্তী সরকারে তারা দায়িত্বপ্রাপ্ত টাকা বরাদ্দ বা টাকা অনুমোদন বলতে কোথায় জরুরি কোথায়, সব তো ঠিকই চলছে, সব নিয়ন্ত্রণে আছে। শেষ পর্যন্ত টিকার প্রথম অংশটা প্রতি বছরের হামের টিকা কিন্তু হয়েছে, প্রতি বছরের হামের টিকায় কোনো ব্যত্যয় হয়নি, যদিও পূর্ণ কাভারেজ করা যায়নি। টিকা না পাওয়া বাচ্চাদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছিল প্রতি বছর টিকা দেওয়ার পরে। এই যে বিশেষ অভিযান 5 বছর পর্যন্ত, তখন প্রথম লটটা বা বৈদেশিক টাকায়, গাভির টাকায় আসছে, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন। কিন্তু বাংলাদেশ সরকারের টাকায় যে শেষ পর্যন্ত কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় তারা বরাদ্দ দিয়েছে, মানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপে সেই টিকাটা চলে এসেছিল নির্বাচনের 1 মাস আগে, সম্ভবত 1 মাস 1.5 মাস আগে। সেই টিকাগুলো জেলায় জেলায় পাঠিয়ে ঢাকা শহরের গুদামগুলো খালি রাখার কথা ছিল। জেলায় জেলায় পাঠাতে 2টা সমস্যা দেখা গেল। একটা হলো যে করোনার সময় ইউএসএআইডি কতগুলো ট্রাক দিয়েছিল এই ফ্রিজের মধ্যে টিকা রেখে সেইগুলো পরিবহন করার। ইউএসএআইডি তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর সব টাকা উইথড্র করলো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার টাকাটাও 1 বছর পরে উইথড্র করে ফেললো। এটাও একটা প্রভাব আছে কিন্তু টিকা সংকটে। যাই হোক, তো ওই ট্রাকের তেলের টাকা সরকারের দেওয়ার কথা, ড্রাইভারের সরকারি, সেই তেলের টাকা যদি রেভিনিউ খাত থেকে দিতে হয় তাহলে টেন্ডার করে কোন কোন পেট্রোল পাম্পটা টাকা তেল সেই সিদ্ধান্ত লাগবে, সেটা হয়নি। তারপরে পোর্টার যারা দিনমজুর, যারা এটা টিকা ঘাড়ে করে, যেখানে মানে কোনো রাস্তা নেই, নৌকায় নিতে হয়, নৌকাও নেই, পায়ে হেঁটে নিতে হয়, তাদের 9 মাস তাদের যে মজুরি সেটা বিদেশি টাকায় আসতো, সেটা বন্ধ। তো বাংলাদেশ সরকার থেকে তাদেরকে তো এরকম টাকা দেওয়া হয় না, তাহলে তারা একটা রিক্রুটিং এজেন্সিকে হায়ার করবে টেন্ডারের মাধ্যমে, তাদের মাধ্যমে সেটা যাবে। এই কারণে দ্বিতীয় লটের টিকা আসার পরেও এটা বিভিন্ন জায়গায় মানে চলে যাওয়াটা হয়নি। এটা ঠিক, টিকা ছিল, কিন্তু 2 লটের টিকা আসতে আসতে আপনার অন্তর্বর্তী সরকারের প্রায় শেষ সময় চলে এসছে, ফলে গণটিকা অভিযান করা যায়নি। এই জমানো টিকা দিয়ে কিন্তু আমরা এই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত, মানে বিদেশি টিকা আসছে এই মাসে, এই টিকা কিন্তু চলেছে। কাজে টিকা ছিল না এটাও ঠিক, কারণ টিকাটা যদি যথাসময়ে আনতে পারতো বাংলাদেশ সরকার, বিশেষ ইয়ে দিয়ে, যেটা এই সরকারও করেছে, এই সরকার বিদেশি টিকাটা এসছে মানে সর্বোচ্চ পর্যায় থেকে বিশেষ ক্ষমতা বলে এই রেভিনিউর টাকা দিয়ে টিকাটা আনা হয়েছে, কোনো নিয়মের মধ্যে আসেনি। সে কথা পরে আসছে, সময় পেলে বলবো কেন এগুলো বাড়তে হচ্ছে বারবার। তো এই সরকারের সময় যখন শিশু মারা গেল তখন বোঝা গেল এটা কত জরুরি। তো অন্তর্বর্তী সরকারের সময় তারা হয়তো ভেবেছে শিশুরা তো মারা যাচ্ছে না, সব ঠিকই আছে, কাজে এখন জরুরি ভিত্তিতে কেন আনতে হবে। কিন্তু জরুরি ভিত্তিতে তারা এনেছেন শেষ মুহূর্তে। এই যে টিকা গণটিকা অভিযানটা হয়নি এবং প্রতি বছরের টিকা অভিযান পরিপূর্ণভাবে সফল করা যায়নি, ফলে জমে যাওয়া শিশুদেরকে টিকার কাভারেজে না আনার কারণে এটা একটা বিস্ফোরণ ঘটেছে। এই জন্য একটা হচ্ছে টিকার কারণে, একটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত গ্রহণ যে প্রক্রিয়া, কোনটা জরুরি না, জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি কি, এই বিষয়ে আমরা বারবার, আমি বিশেষ করে লেনিনরা বলেছে যে আওয়ামী লীগ সরকারের সময় থেকে আমরা বলেছি এটা একটা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি। যখন ডেঙ্গিতে অনেক মানুষ মারা যাচ্ছিল তারা বলছে না সব ঠিক আছে, নিয়ন্ত্রণে আছে, এটা জরুরি পরিস্থিতি না। অন্তর্বর্তী সরকারের সময় এই যে হামের টিকা বা ডিপথেরিয়ার টিকা আনা হবে কিনা, জরুরি কিনা, অন্তর্বর্তী সরকার বলে এটা জরুরি কিছু না, এটা টেন্ডারের মাধ্যমে আসতে হবে। তারা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি বুঝতে চাইলেন না। বর্তমান সরকার দেখুন তারা অনেক কাজ করছে, জরুরি ভিত্তিতে সবই করছে, কিন্তু জরুরি কথাটা তারা মানতে রাজি না। এখন আপনি মাননীয় যারা দায়িত্বে আছেন জিজ্ঞেস করেন, বলবে আমাদের সব কিছু নিয়ন্ত্রণে আছে, কোনো জরুরি পরিস্থিতি না। সমস্যাটা হলো ওইখানে, একদিকে প্রশাসনিক গাফিলতি, আরেকটা জরুরি পরিস্থিতি বুঝে জরুরি অবস্থায় কী কী কাজ করতে হবে সেটা একটা স্ট্যান্ডিং অর্ডার না থাকার কারণে সর্বোচ্চ পর্যায় থেকে বারবার হস্তক্ষেপ করতে হচ্ছে। এটা কোনো আইন হতে পারে না, কোনো ব্যক্তির সদিচ্ছার উপরে জরুরি কাজ থেমে থাকতে পারে না। এই টিকার যে জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি, এরকম অন্য একটা জরুরি পরিস্থিতি আবারও হবে, ডিপথেরি নিয়ে হতে পারে, ডেঙ্গি নিয়ে হতে পারে, অন্য বিষয় নিয়ে হতে পারে। এটা একটা স্ট্যান্ডিং অর্ডার অন পাবলিক হেলথ এমার্জেন্সি থাকা দরকার।
যেমনটি আমাদের আছে প্রাকৃতিক দুর্যোগের জন্য স্ট্যান্ডিং অর্ডার অন আমি ডিজাস্টার রয়েছে। আসবো আমি এই বিষয়ে পরে বলবো। জি ডাক্তার লেনিন চৌধুরী, জি শুনলেন তো ওনাকে। জি এ সম্পর্কে আমার যে খুব বিস্তারিত করে জ্ঞান আছে তা তো নাই, কিন্তু এগুলো পত্রপত্রিকায় পড়েছি এবং মানুষ পড়ছে এবং সবাই একটু অবাক হয়েছে যে এই যে প্রশ্নটা আমি করেছিলাম, এত বাড়লো কেন, ঠেকানো যাচ্ছে না কেন। এবং তারপরেও মনে হচ্ছে যে যতখানি সিরিয়াস হওয়া দরকার ছিল বোধহয় অ্যাডমিনিস্ট্রেশন ততখানি সিরিয়াস না। সব মিলে এই প্রশ্নের জবাবে কী বলবেন আপনি? মোশতাক ভাই তো বিস্তারিত বলেছি। টিকা সংক্রান্ত বা সরকারের যে কোনো কাজ সংক্রান্ত দুটো বিষয় থাকে, একটা থাকে পর্দার আড়ালে, একটা থাকে জনসম্মুখে। আমি জনসম্মুখে যেটা ঘটছে সেটা বলছি। এর আগে মানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগে যেভাবেই হোক না কেন এই দেশের শিশুদের এবং মানুষদের তাদের শরীরে হার্ম প্রতিরোধী, সম্মিলিত হার্ম প্রতিরোধী ক্ষমতাটা জন্ম নিয়েছিল। কেন জন্ম নিয়েছিল? কারণ টিকা দেওয়ার হার 95% বেশি ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেষ দিন পর্যন্ত এটা কমতে কমতে 59% নেমে এলো। 95% বেশি থাকলে হার্মের প্রাদুর্ভাব ঘটবে না। এই 59% যখন নেমে এলো তখন দুটো ব্যাপার ঘটলো। একটা ব্যাপার হচ্ছে জনগোষ্ঠীর মধ্যে যে সম্মিলিত হার্ম প্রতিরোধী ক্ষমতাটা জন্ম নিয়েছিল সেটা ভেঙে চৌচির হয়ে গেল। এর পাশে আরেকটা ব্যাপার, বাংলাদেশে প্রতি বছর 30 থেকে 34 লক্ষ শিশু জন্ম নেয়। তার মানে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব মিলে 45 থেকে 50 লক্ষ শিশু জন্ম নিয়েছে। এদের প্রধান অংশ হামের টিকাসহ যেটা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি সেটি পায়নি। তার মানে কি দাঁড়ালো? একদিকে একটা বিপুল সংখ্যক শিশু টিকা পায়নি, অন্যদিকে টিকা হার কমতে কমতে এটি হার্ড ইমিউনিটি বা সম্মিলিত রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভেঙে দিয়েছে। ফলে কি দাঁড়ালো? হামের সংক্রমণের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি হলো। মানে ওই বিখ্যাত গানটার মতো বলতে হয়, দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না। টিকা ছিল, টিকা নেয়ার জন্য শিশু ছিল, কিন্তু দেয়ার জন্য যারা উদ্যোগী হবে তারা অন্য সব ক্যালকুলেশনে ব্যস্ত ছিল। অর্থাৎ এই দেশের শিশুদের স্বাস্থ্য যে গুরুত্বপূর্ণ এই কথাটি তারা মনে রাখতে চায় না। মনে রাখতে চাইলে এটা কিরকম করে সম্ভব? তারা তো কনসার্ন ওই জায়গাতেই, ওই কাজগুলোই করছে, তারা একেবারে ভুলে গেলে বিমানু। কেন যেন মনে হয় তারা কেবলমাত্র তাদের ক্ষমতার অংশটি বৃদ্ধি করা যায় কিনা, 1.5 বছর থেকে 5 বছর করা যায় কিনা এটি, অথবা যদি চলে যেতেই হয় তাদের পছন্দ মতো কাদেরকে দেয়া যাবে সেই জাতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে বা পর্দার আড়ালে দাবার গুটি চালার মতো, আমি ঘৃণ্য শব্দটাই বলবো, এরকম মনে হয়েছে আপনার কাছে? হ্যাঁ। মানে ধরেন এই পর্যন্ত যত লেখালেখি হয়েছে, টিভিতে বা অন্য জায়গাতে কথাবার্তা বলেছেন সবাই, আপনি যেরকম করে বলছেন এরকম করে কিন্তু কেউ বলেছেন বলে আমার খেয়াল পড়ছে না। উদাসীনতার কথা বলেছেন, ম্যানেজমেন্টের অভাব বলেছেন এবং মানে অর্বাচীনতার কথাও বলেছেন অনেকে। কিন্তু আচ্ছা, শিশুদের টিকা দেওয়া হচ্ছে না। যে টিকার জন্য বিশ্বে আমরা প্রশংসিত হয়েছি সেই টিকা দেয়া হচ্ছে না ঠিক মতো, সেটা নিয়ে কারো উদ্যোগ নাই। আমি নদীটা পার হব, আমার নৌকাটা পুরনো হয়ে গেছে, এটি লাভজনক না, এটা আমি ভেঙে একটা নতুন নৌকা তৈরি করব। আমি ওই পুরনো নৌকাটা কখন ভাঙব? যখন নতুন নৌকাটি তৈরি হয়েছে এবং পুরনো নৌকাটি ভেঙে ফেলার পর মুহূর্তেই আমি নতুন নৌকায় উঠতে পারবো, তখনই তো ভাঙবো। সেক্টর প্রোগ্রামগুলিতে অনেক ঝামেলা আছে, আমি এগুলো বন্ধ করে দিলাম। তার আগে তো নতুন যে প্রোগ্রামগুলো সেগুলো তো চালু করতে হবে, সেগুলো চালু না করে নতুন প্রোগ্রামটা আমি ভেঙে দিলাম। যারা দিন চুক্তিতে কাজ করতো, পোর্টার বা বাহক, টিকার বাহক, তারা বেতন পেল না। এবং এটি বন্ধ করার সাথে সাথে আমাদের যে বৈশ্বিক অংশীদার যারা নানা কিছু দিয়ে সাহায্য করতো, তার মধ্যে গাড়ির তেলও একটি, সেটিও বন্ধ হয়ে গেল। কি দাঁড়ালো? গাড়ির তেল নাই, অতএব গাড়ির টিকা নিয়ে যেতে পারে না। বাহকরা নাই, অতএব টিকা বহন করে নিয়ে যেতে পারে না। অর্থাৎ টিকা ছিল, আমার শিশুদের টিকার দরকার ছিল, কিন্তু এরা এই টিকা দেওয়াটা কতটা যে গুরুত্বপূর্ণ এটি অনুধাবন করার মতো তাদের ক্ষমতা ছিল না। অথবা তারা ওই গুটিবাজি
গুটি চালের পেছনে এত বেশি মগ্ন ছিল যে আর সামনে কি কি ঘটছে এটি তারা দেখে নাই। শুধু টিকা না তো, অ্যান্টি স্নেক ভেনম, সাপে কাটার যে ওষুধ, জলাতঙ্ক রোগের টিকা যেটি, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, সেটিও তো নাই। যক্ষার ওষুধ কয়েকদিন পরেই ঝামেলা হবে। জন্ম নিয়ন্ত্রণের সামগ্রী, সেগুলোর সাপ্লাই তো অনেক কমে গিয়েছে, আবার জনসংখ্যা বাড়তে শুরু করেছে। এরকম তো অনেকগুলো বিষয় রয়েছে। তার মানে কি, আমরা তাদেরকে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আমরা ক্ষমতায় আমরা তাদের পাঠিয়েছি, এবং বাংলাদেশ সরকারের সমস্ত কিছু, সে ক্ষমতা হোক, অর্থ, সব কিছু ব্যবহারের সম্পূর্ণ এখতিয়ার, আইনগত এখতিয়ার তাদের আমরা দিয়েছিলাম। কিন্তু তারা এটি ধারণ করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার জন্যই কিন্তু আজকে এই শিশুদের মৃত্যু, এই যে হাজার হাজার নয় লক্ষাধিক শিশু আক্রান্ত হয়েছে, এই মৃত্যুগুলিকে তো যদি আমরা স্পষ্ট ভাষায় বলি, এটি তো একটি পদ্ধতিগত হত্যাকাণ্ড। এবং এই পদ্ধতিগত হত্যাকাণ্ড তো মানে এর তো বিনা তদন্তে, বিনা বিচারে তো যেতে পারে না। এ কারণেই আমি প্রত্যাশা করছি, আমি দাবি করছি, আমি অনুরোধ করছি যে যারা এই হত্যাকাণ্ডের, এই পদ্ধতিগত হত্যাকাণ্ডের উদ্গাতা, যাদের কর্মকাণ্ডের ফল হিসেবে এটি ঘটেছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক। তা সেই রিপোর্টের উপর ভিত্তি করে যদি কাউকে তারা দায়ী করে, দোষী করে, আইনের আপনি যে সময়টার কথা বলছেন তখন দেশব্যাপী নির্বাচনের দাবিটা সবচেয়ে বড় হয়ে এসেছিল না, এবং সেই নির্বাচনের ব্যাপারে গড়ি বসি করছে, ওইটাকে আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, ক্ষমতা দখল করে রাখবার চেষ্টা করছে। গভর্নমেন্টকে তো বেশি করে ওই দিকে নজর দিতে হয়েছে হয়তো। আচ্ছা, স্বাস্থ্য উপদেষ্টা নির্বাচন নিয়ে কতটা দৌড়ঝাঁপ করেছে আর স্বাস্থ্যের জন্য কতটা দৌড়ঝাঁপ করেছে সবাই জানে। স্বাস্থ্য উপদেষ্টা ব্যক্তিগতভাবে বেশ কিছু সমালোচনার মুখোমুখি হয়েছেন, আমি জানি, আপনিও জানেন, এবং তার অনেক কিছু হয়তো সত্যিও। এমনকি এই যে টিকা কেনার ব্যাপারে, এই যে দরপত্র আহ্বান ইত্যাদি সব কিছুর ব্যাপারে তার ইনডিসিশনটা সবাই জানে যে তার কারণে এটা ঝুলে গেছে। ঠিক ওনাকে আপনি এখানে উদাহরণ হিসেবে দিয়ে কি পুরো গভর্নমেন্টের ইয়েটাকে বোঝাতে পারবেন? তিনি তো সরকারের সেই অংশের দায়িত্ব যে টিকার ব্যবস্থাটি করবে, তিনি কাজ করছেন না, কিন্তু তিনি পদে আছেন, এবং তাকে পদে রাখার জন্য এই দেশের সাধারণ মানুষের একজন উপদেষ্টাও ছিল এই ব্যাপারে। হ্যাঁ, আচ্ছা, এরা তাহলে কি করলটা কি? কেন আমাদের টাকায় তাদেরকে আমরা যে বিশাল টাকা তাদের পেছনে খরচ করেছি, যে বিশাল ক্ষমতা শক্তি দিয়েছি, তাহলে তারা করলোটা কি? কেন তারা ছিল? হ্যাঁ, অসুবিধা থাকতেই পারে, তিনি পারবেন না, সরে যেতেন নীরবে সসম্মানে। কিন্তু এই যে হত্যাকাণ্ডের দিকে ঠেলে যাওয়া, এটা তো হতে পারে না। আমি জানি আপনার গাড়িটা যেদিকে যাচ্ছে সেই দিকে ব্রিজটা ভাঙা, একটা প্রতিবন্ধকতা দিতে হবে তো, অথবা আগে যে প্রতিবন্ধকতাটা ছিল সেটা আপনি সরিয়ে নেবেন, নতুন একটি শক্ত প্রতিবন্ধকতা দিতে পারেন। কিন্তু আপনি আগের প্রতিবন্ধকতাটা সরিয়ে নিলেন, নতুন করে প্রতিবন্ধকতা দিলেন না, কি হবে? গাড়িটি তো অ্যাক্সিডেন্ট করবে। এটি তো অ্যালাউ টু ডাই, মরতে অ্যালাউ করা মানে অনুমতি দেওয়ার মতো ব্যাপার। বিষয়টা তাই তো। শিশুরা টিকা না পেলে হামে মারা যাবে। এবং আরেকটা তো ভয়াবহ ব্যাপার সামনে আছে, হাম। এরকম কথা নিশ্চিত করে বলা যায় যে অন্তর্বর্তী সরকারদের যে শিশুদের টিকাদার ব্যাপার ছিল সেটা খুব সীমাহীন গাফিলতি হয়েছে, সীমাহীন, নিঃসন্দেহে বলা যায়। এবং দেখুন এর মধ্যে কতগুলো ভয়াবহ ব্যাপার রয়েছে। তো হামকে বলা হয় সূচ হয়ে ঢোকে, ফাল হয়ে বেরোয়, মানে ছোট্ট একটা ছিদ্র করে ঢোকে। এই জন্য হাম ভাইরাসের কিন্তু একটা নাম আছে, ট্রয়ের ঘোড়া বা ট্রোজান হর্স, মানে কাঠের ঘোড়া, তার ভেতরে সৈন্য লুকায়িত, বাইরে থেকে তো খুব নির্দোষ কিছু, ভেতরে ঢোকার পর রাতের অন্ধকারে সৈন্যগুলো বেরিয়ে আসে, এসে একটা নগর ধ্বংস করলো, ট্রয়কে। এই কারণেই হামের ভাইরাসের আরেকটা নাম হচ্ছে ট্রয়ের ঘোড়া বা ট্রোজান হর্স। এটা কি করে, যখন ঢুকলো এরা একটা ভয়ঙ্কর কাজ করে, ইংরেজিতে বলা হয় ইমিউনিটি অ্যামনেশিয়া, অর্থাৎ একজন শিশুর বা মানুষের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা ভুলিয়ে দেয়। অর্থাৎ শরীর তো, আমাদের শরীরে একবার আমার চিকেন পক্স বা জল বসন্ত হলো, শরীর জানে যে আমার জল বসন্ত হয়েছিল, আরেকবার আসলে ভাইরাসগুলো আসলে সেই পূর্বের জমে থাকা ক্ষমতা দিয়ে তাকে যুদ্ধ করে শরীরে ঢুকতে দেয় না, অথবা এরকম আর যা যা। হাম এই ক্ষমতাগুলো ভুলিয়ে দেয়, ফলে আজকে যে হুপিং কফ বাংলাদেশে খুব কম হচ্ছে, কালকে এটা আরও বাড়তে পারে।
থ্যাংক ইউ দর্শক, থামছেই না কিছু মৃত্যু, শিশু মৃত্যু। দুজন অতিথি আছেন, ডাক্তার মোশতাক এবং ডাক্তার লেলিন। দুজনেরই কথা আমরা কিছুটা শুনেছি, এখন আবার তাদের কাছেই ফিরে যাব। ডাক্তার মোশতাক, আপনার কাছে আসি প্রথম। ডাক্তার লেলিন, আপনার কাছে আমি প্রশ্নটা একই করব। মানে ধরেন পলিসিগত সমস্যা, প্রশাসনিক সমস্যা ইত্যাদি কথাবার্তা তো আপনারা বলেছেন বেশ কিছু। এটার সাথে হয়তো জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের অনেকেই যুক্ত আছেন, কারো দায় কম আছে, কারো বেশি আছে। কিন্তু সাধারণ মানুষের হয় কি, তারা একটা শিশু নিয়ে গেল বা দুটো শিশু নিয়ে গেল হসপিটালে তো ভর্তি করছে না, একটা ছোট্ট হসপিটাল। অথবা ধরেন যাদের কাছে গেল সেই ডাক্তার তার সাথে সেরকম করে বিহেভ করছে না, যাতে সে অন্তত সান্ত্বনা পায় অথবা আস্থা পাওয়ার মতো কোনো জায়গা হয়, এই রকম কোনো পদ্ধতি যেন গড়ে ওঠে নাই। পৃথিবীর অন্যান্য দেশে আছে, এমনকি আমাদের ভারতেও আছে, রোগী নিয়ে হসপিটাল গেলে মানুষ মনে করে, রোগীর সাথে লোকটা মনে করে আমি তো এখন হাসপাতালে আসছি, একটা কিছু হয়তো হবে। কিন্তু হাম নিয়ে কেউ এটা কোনো ভরসা করছে না। যতগুলো টিভি ইন্টারভিউ আমি এর মধ্যে দেখলাম, মা কাঁদছে, বাবা কাঁদছে এবং প্রত্যেকে হতাশা বলছে কি হবে, কোথায় যাব, কি করব, আমাদের তো কোনো দেখার লোক নাই। ডাক্তার মোশতাক। জি, এখন হ্যাঁ, সেটাই প্রশ্ন যে এখন যে শিশুগুলো মারা যাচ্ছে এটা প্রতিরোধযোগ্য কিনা। অবশ্যই এগুলো অবশ্যই প্রতিরোধযোগ্য। কি করা উচিত? দেখুন, হাসপাতালে আইসিইউর সীমাবদ্ধতা আছে। এখানে নতুন করে আইসিইউ বসিয়ে আপনি নতুন তো লোক পাবেন না যারা এটা চালাবে। তাহলে এক্সিস্টিং যে আইসিইউগুলো রয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে এবং বেসরকারি খাতে, সেগুলোকে একটু ট্রান্সফার করে বাচ্চাদের আইসিইউতে পরিণত করা যায়। বা বাচ্চাদের আইসিইউ সহ কিন্তু আরও বেশ বেসরকারি হাসপাতাল আছে যেখানে সংক্রামক ব্যাধির জন্য তারা নিতে চায় না, কারণ আরও অন্য রোগী আইসিইউতে আছে অলরেডি। হামের রোগী ঢুকালে তারাও হামে আক্রান্ত হবে, তো সেখানে একটা আলাদা করে নিতে হবে। কাজে যেই আইসিইউগুলো রয়েছে বাচ্চাদের এবং পূর্ণবয়স্ক মানুষদের, সেটাকে অল্প পরিশ্রমে সেটা ট্রান্সফর্ম করে যাওয়া যায়। তাহলে যে সমস্ত বাচ্চারা আইসিইউর জন্য অপেক্ষমান, তাদের সবাইকে সেখানে দিয়ে আমরা একটা জরুরি সামাল দিতে পারি। আসেন, তার আগের অবস্থায় যারা আছে, যারা এখন আইসিইউতে যাওয়ার মতো না কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, আপনি হাই ফ্লো অক্সিজেন দিয়ে সরাতে পারেন, যেভাবে কোভিডের সময় সরানো হয়েছে। বাচ্চাদের হাই ফ্লো অক্সিজেন কীভাবে দেওয়া হবে, আমাদের আইসিডিডিআরবির বিজ্ঞানীরা এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা বের করেছে যে কিভাবে পুরো মাথাটাকে ঢেকে, কারণ তাতে নল লাগিয়ে অসম্ভব, খুবই কঠিন। ডাক্তাররা তো বুদ্ধি করছে কি ছোট ছোট প্যাকেট মতো করছে, তার মধ্যে করে আইসিইউ। কাজে ওইটা কত করা আমাদের মানে সাধ্যের বাইরে না। সেটা আপনি সমস্ত জেলা হাসপাতালগুলো সহ সব জায়গায় দিয়ে দেন। তারও আগের যে এইটুকু হয়তো কিছুটা হচ্ছে। আমি যেটা বলছি, আইসিইউ অধিগ্রহণ করা, বেসরকারি খাতে তারা হাত দিচ্ছে না, যেটা দেওয়া উচিত ছিল। তারা প্রস্তুত, কম্পেনসেশন করলে তো তারা দেবে না। কারণ অক্সিজেনটা হচ্ছে আইসিডিডিআরবি বিজ্ঞানীরা তারা নিজেরাই যাচ্ছেন বিভিন্ন জেলাতে। কিন্তু এটা হলো হাসপাতালের ভেতরের ব্যবস্থাপনা। হাসপাতালের বাইরে যে জায়গা আছে, যেই সব মানে অপুষ্ট বাচ্চারা, আজকে মন্ত্রী মহোদয় বলেছেন যে অপুষ্টির কারণে ভিটামিন এর অভাবে হামের রোগীরা নিউমোনিয়া যাচ্ছে। তাহলে যে সমস্ত অপুষ্ট বাচ্চারা আমাদের বস্তি এলাকাতে ভেড়ি বাঁধে, প্ল্যাটফর্মে ভাসমান জায়গায় আছে, তারাই কিন্তু বেশি, বা তাদের হিসাব কিন্তু আমাদের কাছে কম। নিম্ন মধ্যবিত্তরা হয়তো হাসপাতালে আসছে। তো এখন ওদেরকে ধরা উচিত আমাদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা ওদেরকে, যাদের জ্বর হয়েছে তাদেরকে উপজেলা হেলথ কমপ্লেক্সের মতো একটা মাঝারি মানের হাসপাতালে রাখা। আইসিইউ প্রয়োজন নেই। তাহলে ওর জ্বর হচ্ছে, হামের র্যাশ দেখা দেওয়ার 4 দিন আগের থেকে হামটা ছড়ায়। যে একজন জ্বরের রোগীকে আপনি জানেন না সে হাম হয়েছে কি হয়নি, তাকে আপনি 4 দিন রেখে দেন। তাহলে সে যদি তার যদি র্যাশ না দেখা দেয়, হ্যাঁ আইসোলেশনে রাখে, তাহলে একদিকে সে কিন্তু জটিল জায়গায় যাচ্ছে না, বাসায় তার বাড়িতে পাঠিয়ে দেন। আর যাদের হাম হবে তাকে আরও 4 দিন রাখেন। হাম হওয়ার পরে আপনি যদি হাসপাতালে রাখেন তাহলে তার যে যত্ন, আপনি কথাগুলো বলছেন, এই শিক্ষাগুলো কি জনগণকে দেওয়া হচ্ছে? এটা তো সরকার করবে ব্যবস্থাটা, করছেন। সরকারকে বলা হয় যে তারা অস্বীকার করেন না, তারা বলে যে এইটা তো আমাদের পক্ষে একটু কঠিন। এই কঠিন কাজটা করতে কোনো কঠিন না। এই যে কমিউনিটি আইসোলেশন, যারা দরিদ্র পরিবারের শিশু, তাদেরকে যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়, মা ও শিশু মন্ত্রণালয় তাদেরকে ডাকা হয়, এবং এনজিওগুলো যেহেতু জরুরি অবস্থা আমরা ঘোষণা করিনি, স্বাস্থ্যের জরুরি অবস্থা, তারা তাদের হেডকোয়ার্টার থেকে ফান্ড পাচ্ছে। আলাদা করে স্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করা যায়? নিশ্চয়ই করা যায়, করা যাবে না? এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন, এরা এটা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র হরহামেশাই করে।
আমাদের দেশের সরকার এটা কোনো সরকারই করতে চায় না। এটা মানে করলে আপনাদের হবে কি? পক্ষ থেকে এরকম দাবি কেউ কেউ তুলেছে, কিন্তু সরকার তো প্রতিনিয়ত বলছে কোনো জরুরি অবস্থাই তৈরি হয়নি। তার এই যে এই কারণে কিন্তু অন্তর্বর্তী সরকার সময় টিকাটা কেনা নিয়ে গড়ে বসে হয়েছে, যেটা জরুরি অবস্থা না। আমি যেটা শেষ করি, আপনি কমিউনিটিতে এই সমস্ত ঝুঁকিপূর্ণ শিশুকে যদি আইসোলেশনে নিয়ে আসেন, তাহলে এই যে আইসিইউতে যাওয়ার জন্য রোগীর ভিড়টা কমে যাবে। ওদের 90% ভালো হয়ে বাড়ি ফেরত যাবে। 10%-এর মধ্যে 5%কে বা 7%কে আপনি হাই ফ্লো অক্সিজেন দিয়ে ঠিক করবেন, 1-2% আপনার আইসিইউতে যেতে হতে পারে। এইভাবে যদি মানে ক্রিটিক্যাল রোগীর সংখ্যার ফ্লো কমাতে না পারেন, আপনার আইসিইউতে লেনিন বলেছে যে 40টা যদি কথার কথা বেড, আপনি 100টা যদি আইসিইউ রোগী আসে, আপনি কীভাবে সামলাবেন? ডাক্তারকে যদি দাঁড় করিয়েও রাখেন, তার পক্ষে সম্ভব না তাকে বাঁচিয়ে রাখা। কাজেই কমিউনিটি লেভেল থেকে আমাদের কাজটা করতে হবে। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, মাধ্যমিক স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষায়িত স্বাস্থ্য ব্যবস্থা, এভাবে কাঠামোটা গ্রামে আছে কিন্তু ওয়েল ইকুইপ না, যন্ত্রপাতি সজ্জিত বা জনবল নেই। শহরাঞ্চলে সবই টার্সিয়ারি, এখানে কোনো প্রাথমিক ব্যবস্থা বলতে গেলে নেই, মাধ্যমিকও নাই। শহরে এটা তাঁবু খাটিয়ে করা যেতে পারে। শহরে তো আমাদের রিসোর্সের অভাব নাই, জনবলের অভাব নাই। যদি এখানে কোভিড টাইমের মতো ব্যবস্থা করা হয় যে কমিউনিটিতে আমরা এটাকে আইসোলেট করব, বস্তি এলাকার পাশে একটা কমিউনিটি সেন্টার, এটা করা যেতে পারে। প্রয়োজন হচ্ছে, হ্যাঁ, স্বাস্থ্য মন্ত্রণালয় এটা করতে পারবে না, এটা করতে গেলে আমাকে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় লাগবে। আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করতে গেলে তো স্বাস্থ্যের জরুরি অবস্থাটা বলতে হবে। স্বাস্থ্যের জরুরি অবস্থা না বললে স্বাস্থ্য মন্ত্রণালয় হুকুম দিলেই তো স্থানীয় সরকার মন্ত্রণালয়, ওয়ার্ড কমিশনার এখন নাই, প্রশাসক আছেন, মেয়র আছেন, তারা তো করবেন না। আর যে যারা বেসরকারি সংস্থা, বড় বড় বেসরকারি সংস্থা, যাদের এই ক্যাপাসিটি আছে, তাদেরকে তো সরকারকে বলতে হবে। আমি আসবো আবার আপনার কাছে। ডাক্তার লেনিন, জি, মানে আপনি কি বলবেন? উনি যেরকম করে বললেন সেরকম করে মানে জনসচেতনতা সৃষ্টির ব্যাপারে সরকারের ভূমিকা রাখা কতখানি সম্ভব, সরকার কতখানি করছেন, এবং এই যে উদাসীনতাটা দেখা যাচ্ছে সেই ব্যাপারেই বা সরকারি ভূমিকা কি থাকতে পারে? আচ্ছা, প্রথম প্রশ্নটি হচ্ছে, যে কোনো মহামারী তাকে প্রতিরোধের প্রধান শর্ত হচ্ছে, ইংরেজিতে বলা হয় কমিউনিটি পার্টিসিপেশন, অর্থাৎ জনসাধারণের অংশগ্রহণ। এটি কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানে মূল স্ট্র্যাটেজি। কিন্তু আমরা দেখি বারবার আমাদের সরকারগুলো, আমি বহু বচনে বলছি আমাদের সরকারগুলো, সাধারণ মানুষকে যুক্ত করার ব্যাপারে একেবারেই অনীহা প্রকাশ করে। যেমন ধরুন, গ্রামগুলিতে প্রত্যেকটি ওয়ার্ডে সেই ওয়ার্ডের যে দায়িত্বে আছে কমিশনার বা মেম্বার বা প্রাক্তন যে ছিল, তাকে প্রধান করে ছোট্ট একটা কমিটি, এখানে 1500 পরিবার রয়েছে অথবা 1000 পরিবার রয়েছে, এরা কিন্তু আপনার কমিশনাররা কিন্তু প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা লোককে চেনে। যে শিশুটির জ্বর হয়েছে, তারা সেই শিশুটিকে নিয়ে উপজেলা হেলথ কমপ্লেক্সে গেল। হেলথ কমপ্লেক্সের একটি অংশকে আইসোলেশন করা হয়েছে, আইসোলেশন আমরা বলবো ওয়ার্ড। সেখানে বাচ্চাটি থাকলো, দেখা গেল তার র্যাশ উঠে নাই, অর্থাৎ হাম না। এটি ইতিমধ্যে রিপোর্টও চলে গেছে ঢাকা থেকে, হাম না। তাহলে কি হলো? তাকে আবার বাড়িতে ফেরত পাঠানো হলো। এই যে 3 থেকে 4 দিন রাখা খুব কঠিন না, একেবারেই কঠিন না। সেখানে কিন্তু একটা ব্যাপারও আছে, আমাদের সরকারি হাসপাতালে যখন রোগীদের ভর্তি করা হয়, রোগীদের একটা বড় অংশ যদি বাড়িটা কাছাকাছি হয়, নিজের বাড়ির থেকে কিন্তু খাবার আনে, লক্ষ্য করুন। এবং প্রত্যেকটা রোগীর পেছনে একজন বা দুজন অ্যাটেন্ডেন্সও থাকে যারা রোগীর সেবা শুশ্রূষা করে। কারণ আমাদের নার্সের সংখ্যা এত কম যে নার্স দিয়ে, সেবিকা দিয়ে সেই কাজটি করা যায় না। আমাদেরকে তো একটা ব্যাপার ভাবতে হবে, যখন আমরা ভাববো, বাংলাদেশটাকে মাথায় রেখে ভাবতে হবে। তো এটি তো ধরুন ইংল্যান্ড না, ফ্রান্স না, বা ইউএসএ না, বা জাপান না। অতএব এই দেশে আমরা যে কোনো জরুরি অবস্থায়, আপনি আমার চেয়ে আরও বেশি ভালো জানেন যে যখনই মানুষকে আহ্বান করা হয়েছে, সেটি বন্যা হোক, সিডর হোক, মহামারী হোক, মানুষ পাশে দাঁড়িয়েছে না? আমরা করোনার সময় দেখেছি স্বজনেরা লাশ ছেড়ে পালাচ্ছে, কিন্তু মানুষ গিয়ে দাফন করছে বা শেষকৃত্য করছে। সেই আহ্বানটা তো জানাতে হবে। সেই আহ্বান জানাতে গেলে তো জনস্বাস্থ্যগত জরুরি অবস্থাটা তো জারি করতে হবে। 450-র বেশি শিশু মৃত্যুবরণ করেছে সরকারি হিসেব মতে। বেসরকারি হিসেব মতে এর অন্তত কয়েক গুণ বেশি, 2-3 হাজার হবে, 2-2.5 হাজার হবে। কারণ অনেকেই তো গ্রামে এমন হয়েছে, জ্বর এসছে, জ্বরটা আসে যাই, ডাক্তার দেখানোর সুযোগও তাদের নাই, বাচ্চাটা হঠাৎ করে শ্বাসকষ্টে মারা গেল।
ওরা জানলই না যেটি হাম হয়েছে। অতএব এটা যদি আমরা হিসেব করি, এবং আরেকটা ব্যাপার কিন্তু নথিভুক্ত যে কেসগুলো হামের উপসর্গ বলা হচ্ছে, কেবল তাদের কথাই কিন্তু বলা হচ্ছে, নথিভুক্ত হওয়ার বাইরেও তো হাজার হাজার কেস রয়েছে। তার মানে এই অবস্থাটাকে আমরা মহামারী বলছি না, যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী বলার পক্ষে যতগুলো যুক্তি দেয় বা মানদণ্ড রয়েছে সবগুলোর অনুযায়ী এটি মহামারী। এবং আপনি দেখেন ইবোলা, ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে। ইবোলা নামে একটি ভাইরাস ডিজিজ, এটা কিন্তু এখনও বাংলাদেশ, ভারত ইত্যাদি চারদিকে আসে নাই, কিন্তু সে মনে করেছে এটা ছড়িয়ে যেতে পারে। এই কারণেই সে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে জরুরি জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে। আর আমার কয়েক শত শিশু ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে, হাজার হাজার শিশু আক্রান্ত। আমরা তবুও এ থেকে ডিনায়াল মেকানিজম, যেটা অস্বীকার করার প্রবণতার থেকে আমরা সেটা করছি না। কেন যেন আমাদের সরকারগুলো মনে করে রোগী বেশি হয়েছে এটা বললে বোধহয় তাদের এটি কি বলবো, তাদের জন্য দোষ পড়বে। বিষয়টা তা মোটেই না, তো তাদের ডিসক্রেডিটেড ব্যাপার না। এটি সত্য যে এই সরকারের অবহেলার জন্য হাম মহামারী হয়নি, হয়েছে আগের সরকারের অদূরদর্শিতা, ভুল সিদ্ধান্তের কারণে। অতএব কেন এই সরকার এটাকে শাক দিয়ে মাছ ঢাকার মতো করে সংখ্যা দিয়ে হামকে ঢাকতে চাচ্ছে, শব্দ দিয়ে ঢাকতে যাচ্ছে? ইতিমধ্যেই দেখেন উচ্চতর কর্তৃপক্ষের পক্ষ থেকে কখনো কখনো বলা হয়েছে 1 সপ্তাহের মধ্যে অবস্থা নিয়ন্ত্রণে আসবে, কখনো বলা হয়েছে 3-4 দিনে নিয়ন্ত্রণে আসবে, কিন্তু আসে নাই। কারণ নিয়ন্ত্রণে আসার জন্য যে বস্তুগত চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত যে প্রস্তুতির দরকার সেটা তো আমাদের এখনও তৈরি হয়নি। আমরা তো এখনও আমাদের প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মাধ্যমিক পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অথবা বিশেষায়িত বা তৃতীয় স্তরের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে তো আমরা একটি কার্যকরী রেফারেল সিস্টেমে আনতে পারিনি। দেখুন, যদি এটাকে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করা হতো তাহলে কিন্তু ঢাকা বা বড় শহরে যতগুলো সরকারি বেসরকারি আইসিইউ রয়েছে একটি সিঙ্গেল কমান্ডের ডাটাবেজে আনা যেত। রোগীকে অথবা রোগীর স্বজনকে, মরণাপন্ন শিশুকে বুকে চেপে ধরে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াতে হতো না। যে কোনো হাসপাতালে গেলে একটি পিসির একটি বাটনে চাপ দিয়ে বলতে পারতো অমুক হাসপাতালে এটি আইসিইউ বেড খালি আছে, তুমি এখানে নিয়ে যাও। অথবা একইভাবে যদি অ্যাম্বুলেন্সগুলিকেও সেন্ট্রাল কমান্ডে আনা যেত তাহলে ওখান থেকেই বলতে পারতো যে আমার এখানে একজন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন না বলে এরকম করে কি আমি একটা প্রশ্ন আপনাদের করতে পারি? জি, দুজনকেই করতে পারি। প্রথমে ডক্টর মোশতাক আপনাকে করি, তারপর আমি আবার আপনার কাছে আসছি। যা আপনারা দুজন মিলে বলছেন, এখন এ থেকে পরিত্রাণের জন্য বর্তমান সময়ে কিভাবে কি করা যেতে পারে? না, আমি ওর কথা দিয়ে বলি, যে কোনো স্বাস্থ্যের জরুরি পরিস্থিতিতে একটা পাবলিক হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার থাকে। মানে আপনি একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি করতে বলছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখানে মহামারী তো হচ্ছে রোগতাত্ত্বিক অবস্থা এবং প্রশাসনিক অবস্থা হচ্ছে জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি। দেখুন, যখন আমাদের কোভিড হয়েছিল তখন কিন্তু প্রতিদিন হয় সকাল না হয় রাতে ডিজি সাহেব, মন্ত্রণালয়ের কেউ, প্রধানমন্ত্রীর দপ্তরের কেউ, ক্যাবিনেট ডিভিশন থেকে এবং সকল জেলার সিভিল সার্জন তারা কিন্তু অনলাইনে বসে যেত। কে কোথায় কোন প্রবলেম আছে বলতো, সঙ্গে সঙ্গে সমাধান দেওয়ার চেষ্টা করা হতো। আর প্রতি 7 দিন অন্তর অন্তর শুক্রবার সকালবেলা বা শনিবার সকালবেলা তারা ম্যাপ নিয়ে বসতো যে কোন জায়গায় সংক্রমণটা বেড়ে গেছে, কোন জায়গায় সংক্রমণটা কমে গেছে। এই যে একটা ইমার্জেন্সি বলা হয়নি, হেলথ ইমার্জেন্সি ছিল না। হ্যাঁ, এটা একটা আশ্চর্য ব্যাপার যে করোনার যখন বিশ্বমারি হয় সরকারের কোনো গেজেট নোটিফিকেশন ছিল না যে আমরা একটা বিশ্বমারিতে প্রবেশ করেছি, কিন্তু তারা সব প্যান্ডেমিকের কাজ করেছে। ওই যে নথিভুক্ত করা হয়নি, বিধিবদ্ধ করা হয়নি, সেই কারণে এরপর 2023 সালে ডেঙ্গিতে অনেক মারা গেছে। এই কমেন্ট সিস্টেম আর কাজ করেনি, বলেছে সব নিয়ন্ত্রণে আছে আমাদের, এটা সিজনাল ব্যাপার, ঠিক হয়ে যাবে। এখনও কিন্তু তাই। আমাদের বর্তমান সরকারের এরা অনেক ভালো কাজ করছেন, সন্দেহ নাই, কিন্তু তারা এটাকে উন্নত করার জন্য জরুরি ভিত্তিতে যে কাজগুলো করা দরকার, জরুরি অবস্থাকে অ্যাকনলেজ করে না করে তারা দোষারোপ করছেন। যখন তাদের ব্যর্থতা হচ্ছে আগের সরকারকে দোষারোপ করছে, সে আগের কায়দায়। এইটা তো পদ্ধতি হতে পারে না। আর আরেকটা এমার্জেন্সি হবে 2-3 মাস পরে, একই লেজি গোবর অবস্থা হবে। একটা জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্র, জরুরি কমান্ড সেন্টার এবং লোক নির্দিষ্ট থাকবে যে 24 ঘন্টা যেভাবে ডাক্তারের ডিউটি করে, ওই কমান্ড সেন্টারেও কানে ফোন লাগিয়ে একজন থাকবে রাতের বেলা পালাক্রমে। এটা ডাইরেক্টর পর্যায়ের,
বা ডিজি পর্যায়ের। এটা করলে কিন্তু আপনি সব জায়গায়, এবং তখন প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ সব একসাথে কাজ করেছে, সব মন্ত্রণালয় একসাথে কাজ করেছে। এই যে হামে যে এতগুলো বাচ্চা মারা গেল, হাম কিন্তু সারা দুনিয়াতেই বেড়ে গেছে। এই যে করোনা কালের সময় থেকে যে টিকার পরিপূর্ণ কাভারেজ না হওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী টিকা বিরোধী হওয়ার কারণে টিকার কম হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশে কিন্তু হাম বেড়ে গেছে। কিন্তু শিশু মৃত্যুর হার, রোগী অনুপাতে শিশু মৃত্যুর হার অন্য কোথাও এরকম হয়নি। যে এইটা তো আমাদের দেশের সরকারকে কার উপর দোষটা হবে? আমাদের হেলথ সিস্টেম, হ্যাঁ হেলথ সিস্টেমের কারণে এইটা সমস্যা হচ্ছে। তাহলে জরুরি ভিত্তিতে হেলথ সিস্টেমের গাফলতি বলে ঘাটতি পূরণ করার জন্য অনেকগুলো প্রস্তাব এসছে। আমি প্রস্তাব দিচ্ছি, লেনিন দিচ্ছে, আরও ভালো ভালো প্রস্তাব কেউ দিচ্ছে। তারা হাসপাতালের বাইরে কোনো কিছু করতে রাজি না। হাসপাতালের ভিতরে যা কিছু করার এটা করছে, কিন্তু কমিউনিটিতে কাজ করার, আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ে আরও কিছু বিষয় করার আছে, সেগুলো কিন্তু তারা মনে করছে যে এটা তাড়াতাড়ি চলে যাবে। মানে একটা বিষয় যে তারা চাচ্ছে কবে তাড়াতাড়ি, অটোমেটিক তো আপনি শিশু মৃত্যু কমাতে পারছেন না। তাদের তাড়াটা কিসের? হ্যাঁ, তাদের তাড়াটা কিসের? কি জানি ভাবছে যে চোখ অন্ধ হলে মানে প্রলয় বন্ধ থাকে না। এখন টিকা দেওয়ার কারণে হাম কমে আসবে, হ্যাঁ কমে আসবে, শিশু মৃত্যু তো কমাতে হবে তার আগেই। কারণ টিকার প্রভাবে হাম যখন কমে আসবে, তারপরেও কিন্তু 1 মাসে মৃত্যুর মিছিল চলার আশঙ্কা আছে। কারণ আপনি টিকা দিয়ে যখন হাম বন্ধ করলেন, ইতিমধ্যেই যারা সংক্রমিত হয়ে গেছে তারা তো সেই চিকিৎসা বা এইসব অবস্থার কারণে তাদের ক্রিটিক্যাল অবস্থা সে যেতে থাকবে 1 মাস ধরে। 1 মাস পরে হয় ভালো হয়ে যাবে, না হয় তার করুণ পরিণত হবে। এটা কিন্তু থামানো সম্ভব। কোভিড একটা নতুন ভাইরাস ছিল, আমরা অনেক কিছুই জানতাম না, এখন জানি। কিন্তু হাম বা ডেঙ্গি এগুলো তো আমাদের পুরনো রোগ, এগুলোকে ম্যানেজমেন্ট আমাদের ডাক্তাররা করতে পারবে না, কথাটা তা না। আমাদের সাজানো দরকার। এখন উল্টো মাথা করে আছি আমরা সিস্টেমটাকে, এটা পায়ের উপর দাঁড় করানো দরকার। যেটা এখন অস্থায়ীভাবে অনেক কিছু করতে হবে, সেটাই তো জরুরি পরিস্থিতির কাজ। এবং তাহলে আপনি ড্রামাটিক্যালি, আমি মনে করি 7 দিনের মধ্যে এই শিশু মৃত্যুর হার কমে যাবে, যদি আমরা এই কমিউনিটির থেকে শুরু করে প্রাইমারি কেয়ার, সেকেন্ডারি কেয়ার থেকে আমরা কাজগুলো করতে থাকি। দ্যাটস ভেরি গুড। আমি এইখানেই আপনার কাছে আবার আসবো, ডাক্তার লেনিন। একটা ব্যাপার খুব পরিষ্কার, সেটি হচ্ছে হাম যদি চলেও যায় তাহলে কিন্তু হাম নিঃশেষ হচ্ছে না। যেমন হামে যে শিশুটি হাম থেকে সেরে উঠল, তারও কিন্তু কানে ইনফেকশন হয়ে কানের পর্দা ছিঁড়ে যেতে পারে, তার চোখ কিন্তু অন্ধ হতে পারে, তার মাথার ভেতরে এক ধরনের ইনফেকশন হয় তার মস্তিষ্কে, যে কারণে সে অথর্ব হয়ে যেতে পারে। এবং এই যে শিশুটি ভালো হয়ে গেল হাম থেকে ফিরে এসে, সে কিন্তু একটু আগে যেটা বলেছিলাম, তার প্রতিরোধ ক্ষমতা ভ্রষ্ট হয়ে গেল, সে কিন্তু বারবার নানা ইনফেকশনে আক্রান্ত হবে। যে হুপিং কফে গত বছর সে আক্রান্ত হয়নি, এবছর কিন্তু আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা তার রয়েছে। যে ডিপথেরিয়া অনেক দিন হয় নাই, সে কিন্তু নতুন করে ডিপথেরিয়া হতে পারে। যে ইনফ্লুয়েঞ্জায় তার নিউমোনিয়া হয় নাই বা হাসপাতালে ভর্তি হতে হয় নাই, তাকে কিন্তু এবছর হাসপাতালে ভর্তি হতে পারে। অতএব যথার্থই শুধু হাম কেটে গেলেই যে আমরা ভালো হলাম তা না, আমাদের সমূহ ঝুঁকে কিন্তু থেকেই যাবে। এই কারণে কিন্তু হাম নিয়ে আমরা অনেক বেশি উদ্বিগ্ন। এমনকি হামে শিশুর মেমোরি, স্মৃতি ক্ষমতা কমে যায়, সে পড়াশোনায় পরে ভালো করবে না, এবং তার যে বিকাশের যেভাবে সে বিকশিত হতে পারতো সেটাও কিন্তু আপনার হবে না। তার মানেটা কি? আমরা হামকে সত্যিকার অর্থেই বৈজ্ঞানিকভাবে মোকাবেলা না করে সময় ক্ষেপণের দিকে যে চলে যায়, এর মধ্য দিয়ে কিন্তু পরবর্তী জাতির গঠনে তার শ্রমশক্তি এবং তার উৎপাদন ক্ষমতা, তার মেধা গঠন সব কিছুই কিন্তু নেতিবাচকভাবে প্রভাবিত হবে। এই কারণেই যেমন জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করে একটা মানসম্পন্ন কার্যক্রম, নীতিমালা এবং কার্যক্রম সেটি প্রণয়নের মধ্য দিয়ে যদি এই সরকার একটি স্থায়ী ব্যবস্থা তৈরি করতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পরে এই সরকার অন্তত এই জায়গাটিতে অভিনন্দন পাবে। করোনার সময় আমরা যেরকম করেছিলাম, বেশ কিছু স্পেশালাইজড হসপিটাল করা হয়েছিল। হামের ব্যাপারে এটা করা যেত না? অবশ্যই করা যেত। এমনকি করা যেত মানে দেখুন, একটি হাসপাতাল করা হয়েছে, ধরা গেল একটি জেলা মানিকগঞ্জে 2টো মেডিকেল কলেজ আছে। এইখানে আবার সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, ঢাকাতে যত ফ্যাসিলিটি আছে, ধরেন লালমনিরহাট, হ্যাঁ, বা ধরেন বরগুড়া তো একটু অ্যাডভান্স আছে, এরকম যে কমিউনিকেশনের দিক থেকে বা দূরত্বের দিক থেকেও বেশ আমাদের থেকে বিচ্ছিন্ন একটা জায়গা,
সেইখানে একটা গ্রামের মধ্যে একটা শিশু যদি হাম হয়, তার বাবা মা কি চিকিৎসা করাতে পারে? আচ্ছা, প্রত্যেকটা উপজেলাতে একটি হেলথ কমপ্লেক্স রয়েছে, সেখানে শিক্ষিত অর্থাৎ এমবিবিএস এবং তার ঊর্ধ্বে পাশ করা চিকিৎসক রয়েছে। রয়েছে? হ্যাঁ, বাংলাদেশে 14,000-এর বেশি কমিউনিটি ক্লিনিক রয়েছে। বাংলাদেশে ইউনিয়ন সাব সেন্টারও অনেকগুলো রয়েছে। এগুলোকে তো আমি সক্রিয় করছি না, আমি তো শুধু ঢাকা শহর বা চট্টগ্রাম বা খুলনাকে সক্রিয় করছি। লালমনিরহাট, আচ্ছা বলুন তো, লালমনিরহাটের আশেপাশে কটা মেডিকেল কলেজ আছে, কটা জেলা হাসপাতাল আছে, তাই না? বাংলাদেশে এখন কম বেশি 110-11টা মেডিকেল কলেজ, প্রায় বলছি আমি সব জেলাতেই মেডিকেল কলেজ রয়েছে অথবা জেলা হাসপাতাল ওয়েল ইকুইপড রয়েছে। আমি তো সেগুলোকে কাজে লাগানোর কথা ভাবি না বলেই তো সব ঢাকা বা বড় শহরে চলে আসে। আমি যেটা বলছিলাম, মানিকগঞ্জে 2টো মেডিকেল কলেজ, একটি জেলা হাসপাতাল। মানিকগঞ্জ থেকে রোগী কেন ঢাকায় আসবে? মেডিকেল কলেজগুলিতে আইসিইউ থাকবে না, মেডিকেল কলেজগুলিতে মেডিসিন স্পেশালিস্ট থাকবে না। যদি নাই থাকে তাহলে ওই মেডিকেল কলেজ তো চলার দরকার নাই, যে কোনো একটা করতে হবে। যদি মেডিকেল কলেজ হয় তাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, আমি শুধু মানিকগঞ্জের কথা বলছি না, সারা দেশে। আর যদি মেডিকেল কলেজ স্ট্যান্ডার্ডাইজ না হয়, সেটি থাকার দরকার নাই। পরিষ্কার কিন্তু কথাটা। ফলে ঢাকায় আসলে 70% রোগী যে বাইরে থেকে আসছে, এই আশাটাই তো আমরা থামাতে পারছি না। থামাতে গেলে প্রত্যেকটা স্থানীয় যে হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বড় হাসপাতাল আছে, সেগুলোই তো আমরা সক্রিয় করতে পারি। মানসম্পন্ন করলেই তো এটা অনেকটা সমাধান হয়, বড় কোনো কিছু না। শুধু বাধাটা কি? বাধাটা কেন যেন সেটি দুটো জিনিস আমি বলছি। ধরেন এই যে আপনি বলছেন মানিকগঞ্জ, একটা উদাহরণ দিলেন, ওরকম একটা জায়গাতে অলমোস্ট অ্যাজ গুড অ্যাজ এ ক্যাপিটাল, দেশের ক্যাপিটালের মতো একটা ফ্যাসিলিটি সম্পন্ন হসপিটাল অথবা ধরেন বিশেষায়িত হসপিটাল, এগুলো করতে পারছি না কেন? আমরা ইমার্জেন্সি বেসিসে করতে পারলাম না কেন, যখন করোনার সময় পেরেছিলাম? যখন 2টো মেডিকেল কলেজ হাসপাতাল, কি একটি মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু তৃতীয় মাত্রা, বিশেষায়িত হাসপাতাল সেটি, কারণ সেখানে সর্ববিষয়ে বিশেষজ্ঞ রয়েছে এবং সেখানে আইসিইউ থাকতে হবে। আইসিইউ না হলে মেডিকেল কলেজ হয় না তো। একটি মেডিকেল কলেজের স্টুডেন্ট যদি হসপিটালে হয় না কলেজে, কোনটা হয়? হাসপাতাল। প্রত্যেকটা মেডিকেল কলেজের সাথে হাসপাতাল থাকতে হয়। তা তো আছে, আমি বলছি দুটোই কি প্রপারলি ফাংশন করে? মেডিকেল কলেজের মতো হসপিটাল না একত্রে ফাংশন করবে, একসাথেই আছে, কিন্তু সেই দায়িত্বটা কি পালন করতে পারছে? তাহলে তো আবার কোনো জায়গাতে ক্রাইসিস। আচ্ছা, পালন করতে কেন পারছে না? স্বাস্থ্য মন্ত্রণালয় সেই জবাবটা তো খোঁজে না, খুঁজলে তো আজকে সমস্যা হয় না। স্রেফ এই সমস্যা, যদি এই কাজটাই করা হয়, কেন মেডিকেল কলেজগুলো তার জায়গায় কাজ করতে পারছে না, সেটি খুঁজলেই কিন্তু আজকের সমস্যার অর্ধেকের বেশি কিন্তু সমাধান হয়ে যায়। ঢাকায় আসার দরকার পড়ে না, আসলেই আসার দরকার পড়ে না। অর্থাৎ আমার দেশে এখন পর্যন্ত, আমাদের দেশে স্বাস্থ্য কাঠামোর যে অবস্থা, এশিয়ার জাপান কোরিয়া বাদ দিলে অধিকাংশ জায়গার চেয়েই ভালো কাঠামো আছে। কাঠামোগুলোকে সক্রিয় এবং মানসম্মত করার জন্য যদি আমরা একটি ড্রাইভ দিই, তাহলে কিন্তু জনস্বাস্থ্যগত সমস্যারও একটি বড় অংশ সমাধান হয়। আপনার এই কথার রেশ ধরেই আমি বলি, আপনাকে শেষ প্রশ্নটা করছি। আমাদের হাতে খুব বেশি সময় নেই, হয়তো আপনারা এক একজন 2 মিনিট 2.5 মিনিট করে পেতে পারেন। এই হামকে সামনে রেখে, করোনার অভিজ্ঞতাকে মনে রেখে, সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার প্রতি, জনস্বাস্থ্য যেভাবে বলেন, কি সাজেশন হবে আপনার? আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কোনো পরিপূর্ণ স্বাস্থ্য সেবা পরিকল্পনা করা হয়নি। ডাক্তার, নার্স, টেকনিশিয়ান কিভাবে তৈরি করবে তার কোনো পরিকল্পনা নাই। একটি কার্যকর রেফারেল সিস্টেম, কমিউনিটি ক্লিনিক থেকে ইউনিয়ন সাব সেন্টার, উপজেলা স্বাস্থ্য প্রকল্প, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ বা আরও সুপার স্পেশালিস্ট হাসপাতাল, এখানে পাঠানোর জন্য যে পরিকল্পনাটি থাকা দরকার, সেই পরিকল্পনাটি তো করা হয়নি। আমি বলবো যে এই দুটো পরিকল্পনা করা হোক এবং একই সাথে জনস্বাস্থ্যের জরুরি অবস্থা যদি তৈরি হয়, দ্রুত কোনো নির্দেশ ব্যতিরেকেই যে মেকানিজমটা কাজ করবে, যেমনটি বন্যায়, যেমনটি সিডরে কাজ করে, জলোচ্ছ্বাসে কাজ করে, সেরকম একটি মেকানিজম এর কাঠামো তৈরি করা হোক। এবং এটি করলেই কিন্তু আমরা স্বাস্থ্যগত জরুরি অবস্থা মুখোমুখি হতে পারবো সফলতার সাথে। থ্যাংক ইউ ডাক্তার মোশতাক। একই প্রশ্ন আপনাকে করছি, কিন্তু আপনাকে আমি বলছি যে আপনি সামগ্রিক বিষয়টাকে ধরে কথাটা বলেন। হেলথ সেক্টর,
হ্যাঁ, যে একটা জরুরি প্রশ্ন যে বাইরের মেডিকেল কলেজ এগুলো কাজ করছে কিনা, এক্ষেত্রে আমাদের চিকিৎসক সংগঠন থেকে বলা হয়েছে যে মেডিকেল কলেজগুলোকে অটোনমি দেওয়া দরকার। যেমন মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো অটোনমাস, ওখানে যারা রিক্রুটেড হন তারা ওটা জেনেই যান যে সেখানেই চাকরি করবেন। কাজে মেডিকেল কলেজগুলো অটোনমি করার জন্য এতগুলো মেডিকেল বিশ্ববিদ্যালয় করার প্রয়োজন নেই। মেডিকেল কলেজগুলো প্রথমে মানসম্পন্ন মেডিকেল কলেজ যেগুলো পুরাতন 8টা ডিভিশনাল হেডকোয়ার্টার হয়ে গেছে, অটোনমি হলে একদিকে তারা লোকালি ক্যাডার সার্ভিসের ডাক্তারও থাকবে, লোকালি রিক্রুট করতে পারবেন যারা সমান সুযোগ সুবিধা পাবে, কিন্তু ট্রান্সফারেবল না, তারা ওখানেই কাজ করবেন। এই যে কেনাকাটা এগুলো তারা তাদের প্রয়োজন অনুযায়ী তারা করবেন। এই অটোনমি এটা দিতে কেন যেন অনীহা আমাদের যারা উচ্চ পদে আছেন। এবং এই যে স্বাস্থ্য সংস্কার কমিশন যেটা অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে, তারা বলেছে আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ থাকবে এই 8টা ডিভিশনে, তারা তাদের ওখানকার জিনিসগুলো পরিচালনা করবে। তাহলে কিন্তু ওখানে ডাক্তার থাকা, সম্পদ সমাবিষ্ট করা এবং মানুষদেরকে ওইখানকার সেবা নিতে অভ্যস্ত করাটা খুবই সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা করার কথা বললাম, বিএনপির নির্বাচনী ইশতেহারে এটা বলা আছে, বিএনপি এটা কার্যকরী করুক, তাহলে এই যে গ্রাম থেকে সোজা ঢাকায় চলে আসাটা অনেকখানি বন্ধ হবে, আমরা আরও উন্নত জায়গায় যেতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার মোশতাক এবং ডাক্তার লেলিন চৌধুরী, এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা জাতীয় সমস্যার উপরে কথা বলেছেন, জনস্বাস্থ্যের উপরে কথা বলেছেন। দর্শক, আমরা শেষ করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠান। আজ বিকেলে আমি এক ডাক্তারের কাছে গেছিলাম পেশেন্ট হিসেবে। গল্পে গল্পে তিনি বললেন বাংলাদেশ সরকারকে 5,000 কোটি টাকা বিদেশি সংস্থাগুলো, নাম বলেছে দুটো একটা, তারা দিয়েছে। তার পার্টিকুলার পারপাসটা হচ্ছে যে খুবই উন্নত মানের শিক্ষক তৈরি করার জন্যে, মানে মেডিকেল টিচার। আমি রাইট? জানেন, উনি বললেন যে এটা যে সিলেকশন পদ্ধতি সেটা নিয়ে খুব কোনো স্বচ্ছতা নেই। উনি মনে করেন এটা খুব বড় মাপের করে কাজ করা যেত, যাতে মানে যারা ডাক্তার, যারা শিক্ষকতাও করছেন, ভালো শিক্ষক এদের মধ্যে থেকে তৈরি করা যেত। আমাদের দেশে অনেকগুলো সমস্যার মধ্যে শিক্ষা, যেমন আমরা বলি খুবই ইম্পর্টেন্ট, একইভাবে স্বাস্থ্য। আমরা ক্ষুধার কথা বলি, কিন্তু এখন স্বাস্থ্য নিয়ে অনেক বেশি কথা বলা হচ্ছে যে স্বাস্থ্যকে আরও বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, যেহেতু জটিলতা বাড়ছে, মানুষ বাড়ছে এবং মানুষের চাহিদা বাড়ছে। সেই রকম করেই একটা স্বাস্থ্য নীতি আমরা তৈরি করতে পেরেছি যেটা মানুষের কল্যাণে লাগে। স্বাস্থ্যনীতির পক্ষে কাজ করেছেন অনেকে, নামটা হয়তো বলবো না। বিশেষ করে যখন করোনার সময়, সেই করোনার সময় আমরা দেখেছি যে ডাক্তার বলেন, সাধারণ মানুষ বলেন, রোগী বলেন, সবাই মিলে সমাজকর্মীরা একসাথে এটাকে মোকাবেলা করবার জন্য নেমেছিলেন। এই দুজন ডাক্তার বলছেন যে এটাও একটা মহামারী পরিস্থিতি, এই কারণে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করা উচিত ছিল এবং তার সাথে সাথে আন্তঃমন্ত্রণালয় একটা সমন্বয় করে যাতে ব্যাপকভাবে জনগণকেও এটার সাথে ইনভলভ করা যায় তার ব্যবস্থা নেওয়া দরকার ছিল। সাধারণত মহামারী এরকম পরিস্থিতিতে মোকাবেলা করা ছাড়া সম্ভব হয় না। এর কোনোটাই আমরা করতে পারছি না। আমরা আসলে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি? এখনও কি ব্যক্তি নির্ভর, কেবল একটা পার্টি নির্ভর, কেবল দল কিংবা প্রশাসন নির্ভর সব কিছু ঠিক করতে পারবো এরকম মনে করছি, নাকি সামগ্রিকভাবে একটা কর্মসূচির ভিত্তিতে পুরো জনগোষ্ঠীকে, সামাজিক শক্তিকে একতাবদ্ধ করা এবং তার উপরে যে স্পেশালাইজড নলেজ ডাক্তাররা যারা আছেন তাদেরকে নিয়ে আমরা এই ক্রাইসিসগুলো মোকাবেলা যাতে করতে পারি। দর্শক, ভালো থাকবেন, প্রত্যাশা করি যত তাড়াতাড়ি এই মহামারী কমুক, যদি এটাকে মহামারী বলা যায়, যত তাড়াতাড়ি এই শিশু মৃত্যুর মিছিল বন্ধ হোক, যত তাড়াতাড়ি আমরা আবার শান্তির স্বস্তির নিঃশ্বাস নিতে পারি। খোদা হাফেজ।